নমস্কার। গতকাল বাংলাদেশের গোপালগঞ্জে যা হয়েছে তা কি গৃহযুদ্ধের সূচনা, না একটা ওয়ান অফ ইনসিডেন্ট? কেননা বাংলাদেশ যে ক্রমশ অরাজকতার দিকে ঝুঁকতে 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 একেবারে একটা নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ। গতকাল গোপালগঞ্জে কি হয়েছে আপনারা টেলিভিশনের পর্দায় তো দেখেছেন। তার অসংখ্য ছবি আমার কাছেও এসছে, কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে পারছি না ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভয়ে। যেখানে রক্তপাত দেখানো, মারপিট দেখানো, গুলি চালার ঘটনা দেখানো, অথচ এই ছবিগুলোই বলে দিচ্ছে ঘটনার ভয়াবহতার কথা। একটা শহরের সড়ক দিয়ে আর্মার্ড ভেহিকেল যাচ্ছে, সেনাবাহিনীর ট্যাঙ্ক যাচ্ছে, কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে লড়তে নয়, দেশেরই একটি অংশের মানুষকে দমন করতে। এইভাবে যে সেনাবাহিনীকে ব্যবহার করা যায়, বাংলাদেশ সে ব্যাপারেও দৃষ্টান্ত হয়ে থাকবে। ঘটনাটা কি? এই জুলাই মাসে কয়েকজন ছাত্র মিলে গোষ্ঠীবদ্ধ হয়ে যে আন্দোলনের জন্ম দিয়েছিল, 5ই অগস্ট তারই পরিণতি স্বরূপ হাসিনাকে দেশান্তরী হয়ে ভারতে চলে আসতে হবে। এইবার তার বর্ষপূর্তি। যে ছেলেগুলি এই কাজ, এই নেতৃত্ব দান করেছিল, তারা ছাত্র হিসেবে কেমন, কোনো মেইন স্ট্রিম এডুকেশনের প্রোডাক্ট না মাদ্রাসার প্রোডাক্ট তা আমি বলতে পারবো না, কিন্তু এদের আসল মতলব যে গদিতে বসা, সেটা প্রথম দিন থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যখন এই ছাত্র নেতাদের দুজনকে প্রফেসর ইউনূস একেবারে তার পারিষদ বর্গের প্রায় মধ্যমণি করে বসিয়ে দিলেন, তারপরে সময় গেলে তারা সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটি পার্টির জন্ম দিয়েছেন, যার নাম এনসিপি। এ পর্যন্ত ঠিকই আছে, রাজনীতি করার অধিকার সবার আছে। ছাত্ররা যদি সংঘবদ্ধ হয়ে একটি নতুন বিকল্প বাংলাদেশকে উপহার দিতে পারে, কারণ কিছু বলার থাকতে পারে। কিন্তু এই এনসিপি আদতে শুধুই ছাত্রদের সংগঠন, নাকি জামাতে ইসলামের ডামি, নাকি বাংলাদেশে যে ধর্মান্ধ ইসলামী মৌলবাদীরা রয়েছেন তাদের ফেস, অর্থাৎ মুখ? কেননা মুখোশটা আড়াল না করে রাখলে আজকের বাংলাদেশেও নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়া খুব কঠিন। একদিকে যখন এইসব শক্তির উত্থান হচ্ছে, অন্যদিকে তখন এই প্রফেসর ইউনূস একটা অত্যন্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক, প্রায় স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ এবং তার যাবতীয় শাখা সংগঠন, ছাত্রলীগ এটসেট্রা এটসেট্রা, এদেরকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রথম কথা, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা সাধারণত যে কোনো গণতান্ত্রিক দেশে
নির্বাচন কমিশনের হাতে। একটা অনির্বাচিত তদারকি সরকার এমন একটা সিদ্ধান্ত যখন নেয়, তখন বুঝতে হবে তার কুমতলবটা কি। প্রফেসর ইউনূসের বাবা, ঠাকুরদা এবং এই ছাত্র নেতারা সবাই মিলে যদি চেষ্টা করেন আগামী 50 বছরে বাংলাদেশে আওয়ামী লীগকে তারা মুছে দিতে পারবেন। আজকে এই পরিস্থিতিতেও যদি আওয়ামী লীগ ভোটে পার্টিসিপেট করতে পারে, বলা কঠিন কারা সরকার গড়বে। লড়াইটা তখনও দেখবেন বিএনপি বনাম আওয়ামী লীগের হচ্ছে। এইসব কালকা যোগী, গাল টিপলে দুধ বেরোনো ছাত্ররা ভোকাট্টা হয়ে গেছে। এইভাবে আওয়ামী লীগকে গায়ের জোরে নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, তো ময়দান যদি ফাঁকা থাকে আর বিপক্ষে গোলকিপার না থাকে গোল পোস্টে, তাহলে গোল করার মতো সহজ ব্যাপার কিছু হতে পারে? এবার বাংলাদেশে সেই ধরনের একটা নির্বাচনের প্রেক্ষাপট রচিত হচ্ছে। দ্য ওনলি শাইনিং হোপ হচ্ছে একমাত্র বিএনপি। যে বিএনপিতেও রাজাকারের সংখ্যা বেশ কিছু আছে, তবু ঘোষিতভাবে বিএনপি মুক্তিযুদ্ধের প্রবল সমর্থক। সবচেয়ে বড় কথা, এই পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সুতরাং রাজাকার বনাম 1971 এই যে লড়াই টানাপোড়েনের, এটাই বাংলাদেশের ইতিহাস। কখনো সেটা আড়াল থাকে, আবার সুযোগ পেলেই এই যে ফল্ট লাইনগুলো বাংলাদেশের রাজনীতি এবং সমাজে রয়ে গেছে, সেগুলো একটা উদাগ্র চেহারা নিয়ে ফিরে আসে। কিন্তু সবকিছুই এফিমেরাল। আজকে আওয়ামী লীগকে গায়ের জোরে নিষিদ্ধ করলেই মানুষের মন থেকে এই দল মুছে যাবে। আর গোপালগঞ্জে সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা মায়ের সঙ্গে শিশুর মত। এই গোপালগঞ্জ হচ্ছে মুজিবুর রহমানের ভিটেমাটি। তার সমাধিও রয়েছে এই গোপালগঞ্জে। শেখ হাসিনাও সঙ্গেও এই গোপালগঞ্জের সম্পর্ক অত্যন্ত অত্যন্ত নিবিড়। সেই গোপালগঞ্জে এই এনসিপির ছোকরারা কি করবে না, তারা ঘোষণা করেছে তারা একটা বিরাট পদযাত্রা করে মাদারিহাট টাদারিহাট ইত্যাদি হয়ে গোপালগঞ্জের পার্কে একটা জনসভা করবে। তাতেও কারোর কিছু বলার ছিল। কিন্তু দেখা গেল এমন ভাবে তারা তাদের এই গোপালগঞ্জ সফরকে হাইপ করছেন সোশ্যাল মিডিয়ায়, অন্যান্য মিডিয়ায়, জঙ্গি বিবৃতি দিচ্ছেন, যেন মনে হয় যে বাস্তিল দুর্গের পতন ঘটাতে তারা রাস্তায় নামবেন। তারা মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জায়গায় তার স্বেচ্ছা সৈনিকদের একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছে। ফলে এই হাইপ দেখে বেজায় সন্ত্রস্ত হয়ে গোপালনগরের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সাধারণ জনতার একটা বড় অংশ প্রথমে এনসিপির নেতাদের কনভয়, যার মধ্যে একটা
ইউনাইটেড নেশনসের কনভয়ও ছিল, তার উপর আক্রমণ করে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়, আর শেষ পর্যন্ত ওই পার্কের চতুর্দিক থেকে হাজারে হাজারে লোক এসে কার্যত তাড়া করে ওই এনসিপি লিডারদের। তারা গিয়ে পুলিশ সুপারের অফিসে আশ্রয় নিতে বাধ্য হয়, এবং পরে সেনাবাহিনী এসে একদিকে তো লাগাতার গুলি, কাঁদানে গ্যাস এইসব চালায়, তাতে 4 জনের আপাতত এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে মৃত্যু হয়েছে। আবার এই অগাস্ট ক্রান্তিকারীদের উদ্ধার করতেও সেনাবাহিনীকে কর্ডন করে সেনাবাহিনীর গাড়িতে চাপিয়ে নিরাপদ জায়গায় ফিরিয়ে আনতে হয়। ফলস্বরূপ যেটা দেখা গেল, সঙ্গে সঙ্গে কারফিউ জারি হয়েছে। প্রথম দফায় ঠিক হয়েছিল আজ সকাল 8টায় সেই কারফিউ উঠে যাবে, ওঠেনি, আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, আর্মি ডিপ্লয়েড হয়েছে। আর ঢাকা থেকে মোহাম্মদ ইউনূস একতরফাভাবে বলে দিচ্ছেন এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী, এবং all the perpetrators of violence will be brought to justice. Professor Yunus, when will you be brought to justice? The world wants to know. Because you are not merely an usurper and an extra constitutional authority. You are behaving in a manner which demonstrates that behind this facade of your Grameen Bank activities, actually the face of a fascist ruler is concealed. আপনি টানা নানা করে সে দেশের নির্বাচন পিছিয়ে পিছিয়ে এমন একটা জায়গায় এনেছেন, এবং সেটা মানতে প্রায় সবাইকে বাধ্য করেছেন, যেটার কোনো যৌক্তিক ব্যাখ্যাই হয়। আপনি পাকিস্তানের আইএসআই কে নিয়ে আসছেন, নিজে বোধহয় পাকিস্তান গেছেন, শাহবাজ শরীফ এসছে, আইএসআই এর কর্তারা ঘন ঘন ঢাকা যাচ্ছে, চীনের সঙ্গে পিরিতি করতে আপনি যতদূর যাওয়া যায় তাই করছেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে, দক্ষিণ এশিয়ায় চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেটা আমাদের পক্ষে বড্ড বিপজ্জনক। ৭১-এর ভোটের আগে অন্য একটা অক্ষশক্তি ছিল, তাতে চীন আর পাকিস্তান ছিল, বাংলাদেশ তো ছিল না। তার বদলে ছিল প্রবল প্রতাপান্বিত মার্কিন প্রশাসন। ৭ম রণতরী তারা পাঠিয়ে দিয়েছিল বে অফ বেঙ্গল, কিন্তু তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কত ধানে কত চাল ইয়াহিয়া খান বুঝেছিলেন, নিক্সন বুঝেছিলেন, কিসিঞ্জার বুঝেছিলেন, এবং বাংলাদেশের জন্ম হয়েছে। দেখুন, আপনারা যারা রাজাকার, তারা তো আসলে নিজেদের মাতৃভূমির সঙ্গে বেইমানি করেছেন, এখনো করে যাচ্ছেন। আপনাদের মুখে বাংলাদেশ, মনে পাকিস্তান। আপনারা হচ্ছেন পৃথিবীতে কোন দেশে এত সংখ্যক মানুষ প্রকাশ্যে জন্মভূমির বিরোধিতা করে দাপিয়ে বেড়াতে পারে না। আর প্রফেসর ইউনূস খেয়ে দেয়ে কাজ নেই, তার ৮৩ বছর বয়সে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এই ধরনের একটি ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। যেহেতু হাসিনা was
ভেরি ভেরি ডিসক্রেডিটেড। ফলত সেইভাবে আন্তর্জাতিক চাপ এখনো পর্যন্ত প্রফেসর ইউনূসের উপর তেমনভাবে পড়েনি। যে চাপটা এলে তিনি ত্রাহি মধুসূদন বোধ করবেন, সেটা আমেরিকার। হাসিনাকে উৎখাতের পিছনে আমেরিকার অবদান খুব বেশি। প্রফেসর ইউনূসকে ঝাড়াই বাছাই করে সে দেশের মাথায় বসানোর পিছনেও সিআইএ নেই, একথা মনে করার কোনো কারণই নেই। ফলে গতকাল অবধি যাকে তোয়াজ করে এনেছি, আজকেই তার বিরুদ্ধাচরণ করা একটু কঠিন ব্যাপার আমেরিকার মতো নির্লজ্জ দেশের পক্ষে। ফলত তারা ওয়েট করছে। কিন্তু এইভাবে যদি গোপালগঞ্জের মতো ঘটনা ক্রমশ ছড়াতে থাকে এবং আপনি যদি এই ছাত্র নেতাদের সংযত করতে না পারেন, তাহলে জেনে রাখবেন আসল কাজই কিন্তু ওয়াশিংটনে বসে আছে। দেখছেন তো ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মের ধারণা। আজকে প্রো পুতিন, কালকে প্রো জেলেনস্কি। আজকে বলেন ন্যাটো থেকে বেরিয়ে যাব, কালকে বলেন ন্যাটো খুব ভালো কাজ করছে। সুতরাং ট্রাম্পকে যদি তার সতীর্থরা বোঝাতে পারেন যে আপনি আসলে চীনের দালালি করছেন, তাহলে কিন্তু কে বলতে পারে প্রায় একই রকম অভ্যুত্থানে আপনাকে দেশ ছাড়া হতে হবে না। সুতরাং আপনি জেনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিয়াকশন অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই নিয়মের বাইরে বিজ্ঞান চলতে পারে না, মনুষ্য জীবনও চলে না। আর স্বৈরাচারী শাসকের পরিণতি কি হয়, হাসিনাকে দেখেও যদি আপনার শিক্ষা না হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। নমস্কার। কমিনিট।